হাই বন্ধুরা, আজ আমি আমার চ্যানেল কম্পিটিটিভ লাইব্রেরিতে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, পিএসসি, এসএসসি, ব্যাংক বা রেলের পরীক্ষা, তাদের জন্য এইসব অঙ্কগুলো খুবই কাজে আসবে। বা যে ধরনের অঙ্ক আছে সেই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব আমি এখানে। তো এইসব অঙ্ক তো তোমরা আগেই করেছো, কিন্তু তোমাদের অভ্যাসের অভাবে হয়তো কিছুটা সড়গড় নাই, সমস্যা হচ্ছে। তাই আশা করব তোমরা যদি আমাকে ফলো করো, তোমাদের এইসব অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এবং যদি কিছু ট্রিক্স থাকে বা কত সংক্ষেপে যদি কিছু করা যায়, এগুলো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর তোমরা, অনুরোধ করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো। যত সাবস্ক্রাইব এবং শেয়ার বাড়বে, তত আমিও এটা করতে আগ্রহ আমার বাড়বে। বেশি কথা না বললে আমি শুরু করছি, অঙ্ক শুরু করলাম। হ্যাঁ, প্রথম অঙ্কটা হচ্ছে, a dealer increased the original selling price of the item by 10%. Later he decreased it by 10% and thus sold that item at 1188. What was the original selling price of the item? মানে কোনো একটা জিনিসের যে অরিজিনাল সেলিং দাম, বিক্রি দাম ছিল, প্রথমে 10% বাড়িয়ে তারপরে 10% কমিয়ে বিক্রি করলো এবং বিক্রি করলো 1188 টাকায়। তাহলে অরিজিনাল বিক্রি দাম কত ছিল? এখন এই অঙ্কটা যদি আমি ডেসক্রিপটিভ ওয়েতে করতে যাই, তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে, ধরি অরিজিনাল সেলিং প্রাইস যদি 100 টাকা থাকে, তাহলে প্রথমে বাড়িয়েছে কত? 10% বাড়িয়েছে, অর্থাৎ 100 এ বেড়েছে 110, তাহলে 110 বাই 100 হয়েছে। তারপর কি করেছে না, 10% কমেছে, তাহলে হয়েছে কত? 100 কমেছে 10, তাহলে এই যে অ্যামাউন্টটা আছে এটা কমেছে কত? না, এটা 90 বাই 100, অর্থাৎ এটা কেটে গেল, এই দুটো শূন্য কেটে হলো 99। অর্থাৎ যেটা 100 ছিল সেটা 99 হয়েছে। তাহলে কত কমেছে? না, 100 কমেছে 1%। এবার আমার বিক্রি করেছে কত? 1188 টাকায়। 1188 টাকাটা কি দাম ছিল? ডিক্রিজ প্রাইস ছিল, মানে এটা 99 ছিল, অরিজিনাল হচ্ছে ইন্টু 100। 11 9 99, 11 একে 11, 0 11 8 88, 8 একে 8, এই 9 একে 9, 9 দুগুণে 18, অর্থাৎ 1200 টাকা। তো এই অঙ্কটা যেটা প্রথমে 10% বাড়লো, পরে 10% কমলো, এটা এই যে এখানে এতটা জিনিস, এই যে সূত্র ধরে এতটা ভাবে করা হয়েছে, এটা একটা সহজ সূত্র আছে, ট্রিক্স বলা যায়, সূত্র না বলে, হচ্ছে a প্লাস বি প্লাস মাইনাস ab বাই 100। এটা থেকে কি পাবো? প্রথমে 10% বাড়লো, পরে 10% কমলো, ওভারঅল কি চেঞ্জ হলো সেইটা এটা থেকে পাওয়া যাবে। আর প্রথমে 10% বাড়লো, এ ফর কি তাহলে দাঁড়াচ্ছে +10, তারপরে 10% কমলো, বি ফর কি দাঁড়ালো -10। তাহলে এ যদি +10 আর বি যদি -10 আমি বসিয়ে দিই, তাহলে +10 -10, প্লাসে মাইনাসে কত হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 10 ইন্টু 10 মানে 100 বাই 100, এই 10 10 কেটে গিয়ে রেজাল্টেন্ট এলো -1। -1 মানে 1% ডিক্রিজ, অর্থাৎ ওভারঅল 1% কমেছে। তো এই সূত্রটা দিয়ে যদি 1% কমে তাহলে কি হবে? মানে যদি 100 টাকা অরিজিনাল বিক্রি দাম হয়, সে 99 এ করেছে, তো এখানে 1140 টা কত? 99 টা। তাহলে 99 এ বিক্রি করলে অরিজিনাল ছিল 100 টাকা, একে করলে কত? 100 বাই 99 ইন্টু 1188,
অর্থাৎ এটা ওই একই চলে আসবে 1200 টাকা। ওভারঅল পার্সেন্ট যে এই সূত্রটা দিয়ে করে ফেললে এই 1% ডিক্রিজটা আমি সহজেই বের করতে পারবো, এবং অনেক কিছু অঙ্ক আসবে যেগুলো এই সূত্রটা দিয়ে করা যাবে, সেগুলো আমি ধীরে ধীরে বলবো। তাহলে এটা আমার অরিজিনাল সেলিং প্রাইস হয়ে গেল, এই অ্যান্সার হয়ে যাবে ডি 1200 টাকা। আসছি পরের অঙ্ক। When price of wheat increased by 44%, a family reduced consumption in such a way that expenditure on wheat is only 20% more than that before. If 60 kg wheat was previous consumption, then find the decrease of the consumption. অর্থাৎ প্রাইস জিনিসের দাম 44% বেড়েছে, কিন্তু 44% বাড়লেও ও চাইছে 20% বেশি দামে বিক্রি বিক্রি করতে চাইছে। তো যদি 44% বেড়ে যায়, যদি এখানে 100 হয়, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 144। ঠিক আছে, কিন্তু যদি বলতো যে আগের দামেই খরচটা একই রকম রাখতে চাইছে, তাহলে কি করতে হতো না, 144 আমাকে কত কমাতে হতো? 100 আসতে গেলে 44 কমাতে হতো। কিন্তু বলছে না, বলছে 120-তে রাখতে চাইছে, মানে 20% বেশি রাখতে চাইছে। তাহলে ওকে কমাতে হচ্ছে কত না, 144 থেকে কমাতে হচ্ছে 144 120 আনতে চাইছে, কমাতে হচ্ছে 24। অর্থাৎ 144-এ কমাতে হবে 24, অর্থাৎ 24/144 ইন্টু 60 কেজিতে কতটা? 4 বেশি হয়ে গেল। 12 দিয়ে যদি 12 12 দুগুণে 24, 12 একে 12, 12 দুগুণে 24, 2 6 12, 6 10 60, অর্থাৎ 6 কেজি কমাতে হবে। জিনিসের দাম আর খরচ, এই মানে পরিমাণ, খরচের পরিমাণ, এই দুটো গুণ করলে টোটাল এক্সপেন্ডিচার বেরোবে। মানে সেই জন্য যদি একটা বেরোয়, হয় দামও কমাতে পারি বা খরচও কমাতে পারি, যদি আমি সেম রাখতে চাই। অর্থাৎ কোনো জিনিস আমার যদি 100 টাকার খরচটা, সংসার খরচ বেড়ে 144 হয়, তাহলে 144 থেকে যদি দাম কমাতে বলে, তাও আমাকে 44 কমাতে হবে 144-এ। আর যদি মানে জিনিস আমার খরচ কমাতে হয়, তাও 144-এ কমাতে হবে। যেহেতু এটা টোটাল খরচটা, মানে রেট ইন্টু কোয়ান্টিটি মিলিয়ে টোটাল খরচটা আমি পাচ্ছি। তো এই অঙ্কটাতে এত কিছু করার দরকারই হবে না। এটা একটু তোমরা যদি প্র্যাকটিস করো, সহজেই এক লাইনে করতে পারবে যে 24 কমাতে হবে 144-এ, 60-এ কত। শুধু এইটুকু আমাকে করতে হবে। এইটুকু করার জন্য অঙ্কটাকে বুঝতে হবে, এবং অনেক অঙ্ক প্র্যাকটিস করতে করতেই তোমাদের সহজে এগুলো করতে পারবে। তাহলে এর অ্যান্সার কত হলো? সি 10। এবার হচ্ছে পরের অঙ্ক। If the price of oil increase by 25%, what percent should be consumption to be reduced so that expenditure on the oil can be the same? যে অঙ্ক, যেটার কথা আমি আগে বললাম, সেই অঙ্কই, এই অঙ্কটা সেই জাতীয় অঙ্ক। অর্থাৎ দাম বেড়ে গেছে 25%, ও খরচ এক্সপেন্ডিচার সেম রাখতে চাইছে। তো আমি কি বললাম, দামই বাড়ুক বা খরচই বাড়ুক, কোয়ান্টিটি বাড়ুক, যে কোনো একটা কমালেই আমার টোটালটা কমবে। তাহলে কি সোজা জিনিস, কত বেড়েছে? যেটা 100 ছিল সেটা হয়ে গেছে 125। তাহলে কত কমাতে হবে আমাকে? 25 কমাতে হবে। কতর মধ্যে কমাতে হবে? 125-এ কমাতে হবে, কারণ 100টা বেড়ে তো 125 হয়ে গেছে। তাহলে 100 বেড়ে 125 হয়ে গেছে, তাহলে 125-এর মধ্যে 25 কমাতে হবে। আর পার্সেন্টেজ চেয়েছে, অর্থাৎ 100 কত কমাতে হবে ইন্টু 100। তাহলে 25 5 5 20, অর্থাৎ 20%। এক লাইনের অঙ্ক, সহজেই
হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্টস করে জানাবে, আমি আরো ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্ক, রিয়াজ এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস আর ইন দ্য রেশিও 5:3। কি বলছে? এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস, তাহলে আরেকটা কি জিনিস এসে যায়? ইনকাম। রেশিও কি বলছে? 5:3। তাহলে 5:3 যদি হয় তাহলে ইনকাম কত হচ্ছে? 8 ধরে নিতে পারি দুটো যোগ করে। খরচ এবং সেভিংস মিলেই তার ইনকাম। ইফ দ্য ইনকাম ইনক্রিজ বাই 16%, যদি ইনকামটা 16% বাড়ে এবং এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 10%, এক্সপেন্ডিচার 10% বাড়ে, দুটোই বাড়ছে, ফাইন্ড দ্য এফেক্ট অফ সেভিংস। মানে সেভিংসটা কি হলো, বাড়লো না কমলো না কি হলো? ঠিক আছে, তাহলে আমি সুবিধার জন্য এটা করে সবেতে দুটো করে শূন্য বসিয়ে দিই, মানে যেটা প্রথমে ছিল, অর্থাৎ 500 টাকা এক্সপেন্ডিচার, 300 টাকা সেভিংস, তাহলে ইনকাম হয়েছে 800 টাকা। 800 টাকা ইনকামে 500 টাকা যদি এক্সপেন্ডিচার হয়, সেভিংস 300 টাকা, এটা প্রথমে সেভিংস ছিল। এখন কি হয়েছে? ইনকাম ইনক্রিজ হয়েছে, তাহলে 800 ইন্টু 116/100, এটা হয়েছে বর্তমানে ইনকাম। ইনকাম তার বেড়েছে, আর আর 12 1 928 হয়েছে তার ইনকাম। আর খরচ বেড়েছে 10%। এক্সপেন্ডিচার ছিল কত? 500, 110/100, অর্থাৎ হয়ে গেল 555। তাহলে এইটা হয়ে গেল নতুন এক্সপেন্ডিচার, এটা হয়ে গেল কি বলে, এটা নতুন ইনকাম, এটা হয়ে গেল এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত? সেভিংস হয়ে যাচ্ছে, এই দুটোকে মাইনাস করলেই পেয়ে যাবো 8, 5, 7, 6, 7, 8, 9, 3। আগে সেভিংস কত ছিল? 300 ছিল। এখন কি হয়েছে? সেভিংস বেড়েছে, কত বেড়েছে? 78 বেড়েছে। 78 কতর মধ্যে বেড়েছে? 300-র মধ্যে বেড়েছে। কতর মধ্যে বের করতে হবে? 100-র মধ্যে বের করতে হবে পার্সেন্টেজে, ইন্টু 100 হয়ে গেল। 78 300 ইন্টু 100, শূন্য 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 কেটে দিলাম, ভাগ করলে হয়ে গেল 3 দুগুণে 6, 3 3 3 দুগুণে 6, 7, 18, অর্থাৎ 26। অ্যান্সার হয়ে গেল, সরি এটা নয়, এটা তো ডিক্রিজ বলছে, আমাদের তো আশা করি বোঝা যাচ্ছে। পরের অঙ্কে আসছি, 5 নম্বর। A man borrows a certain sum of money and pays it back in 2 years in 2 equal installment. একটা লোক কিছু টাকা ধার করেছিল এবং দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে শোধ করেছে, দুটো ইয়ারলি ইকুয়াল ইনস্টলমেন্ট, প্রতি বছরে 2 বছরে। ইফ সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ রেকন্ড অ্যাট 5%, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 5% হারে পার অ্যানাম, প্রতি বছরে 5%, অ্যান্ড হি পে ব্যাক অ্যানুয়ালি 441, প্রত্যেক বছরে 441 টাকা করেই সে পে করেছে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য, কত টাকা ধার করেছে? এই অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করলে তবেই সহজে করা যাবে, তা নাহলে সময় লেগে যাবে। কম্পিটিটিভ পরীক্ষায় যেহেতু সময়টাই বেশি ফ্যাক্টর অঙ্ক করার থেকে, তোমাদের সবারই এসব অঙ্ক হয়তো করতে পারবে না, সময়টাই ফ্যাক্টর, সেই জন্য প্র্যাকটিস বেশি করতে হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, 441 টাকা যে শোধ করেছে, এখানে কিছু ধার নিয়েছে 1 বছর পরে, 1 ইয়ার পরে দিয়েছে কত? 441। আবার ধার নিয়ে 2 বছর পরেও দিয়েছে কত? 141।
তো এই যে ইএমআইটাকে আমরা হিসাব করার জন্য, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টে হিসাব করার জন্য দুটো অ্যামাউন্ট ধার নিয়েছে ধরে নেবো, ভাববো মনে মনে মানে আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা ধরে নেবো যে এই 441 টাকার জন্য একটা টাকা ধার নিয়েছে, যেটা 1 বছর পরে 441 টাকা তাকে পে করতে হয়েছে। আবার একটা টাকা নিয়েছে, যেটা 2 বছরের জন্য 441 টাকা ওকে পে করতে হয়েছে। তাহলে এইটার জন্য কত টাকা নিয়েছিল আর এটার জন্য কত টাকা নিয়েছিল, সেই দুটো অ্যাড করে দিলেই আমি পেয়ে যাবো টোটাল, মানে কত টাকা ধার নিয়েছিল। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। এই যে 441টা কি হয়েছে না, 1 বছর পরে তার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে 441। তাহলে প্রিন্সিপাল কত ছিল? তো প্রিন্ট যদি 100 টাকা হয় তাহলে কত হবে? 105 টাকা হবে, 105। তাহলে প্রিন্সিপাল কত হবে? 100/105। যদি ইউনিটারি মেথড ওই কিংডমে আমরা করি অঙ্কটা, তাহলে কি হবে? 105 টাকা 1 বছর পরে সুদ আসল হলে আসল 100 টাকা, 1 টাকা হলে 100/105 টাকা, 441 টাকা হলে 100/105 ইন্টু 441। এইভাবে মনে মনে করতে হবে। এখানে হচ্ছে 441 ইন্টু 100/105, এটা হয়ে যাবে। এই যে অ্যামাউন্টটা বেরোলো, 1 বছর পরে যদি আমার প্রিন্সিপাল ইন্টারেস্ট মিলিয়ে সুদ এবং আসল মিলিয়ে এটা হয়, তাহলে আসলটা ছিল, এটা কাটাকাটি করলে যেটা হবে সেইটা আসবে 2 কুড়ি 5 কুড়ি শ, 5 21, 21 দুগুণে 42, 21 একে 21 হয়ে গেল 4 2 420 টাকা। 420 টাকা যদি আমি ধার নেই, তাহলে প্রথম বছরে যে 441 টাকাটা দিয়েছি তার ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল মিলে আমাকে 441 টাকা শোধ করতে হবে। এটা বোঝা গেল? তাহলে প্রথম যে ইনস্টলমেন্টটার জন্য, তার জন্য আমি ধার নিয়েছিলাম এইটা। এবার দ্বিতীয় যেটা 441 টাকাই আমি শোধ করেছি দ্বিতীয় বছরের শেষে। ঠিক আছে? ভালো করে লিখি। 441 টাকাই শোধ করেছি দ্বিতীয় বছরের শেষে। তাহলে 1 বছর আগে, 1 বছর আগে কত ছিল? 100/105 ছিল। কারণ প্রথম বছরের পরে 5 টাকা হারে 105 হারে বেড়েছে, 100/105। দ্বিতীয় বছরে আবার ওই একই হারে বেড়েছে। তাহলে তার আগের বছরে ছিল 100/105 এবং তার আগের বছরে ছিল আবার 100/, বা এটা যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রে বসাই, সে সূত্রে বসিয়ে আমরা বের করতে পারবো। সূত্রে বসিয়ে বের করলে আরো কঠিনই হয়ে যাবে। এটা কনসেপ্ট দিয়ে করলে আমার মনে হচ্ছে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, এইটা তো আমরা ক্যালকুলেশন করে আগেই বেরিয়ে গেছে। কত বেরিয়ে গেছিল? 420। শুধু এইটুকু কাটাকাটি করব। 5 কুড়ি শ, 5 21, 21 দুগুণে 42, 20 অর্থাৎ 2 দুগুণে 4 মানে 400। অর্থাৎ এই যে দ্বিতীয় যে ইএমআইটা, মানে যে প্রিন্সিপাল ইন্টারেস্ট যেটা শোধ করেছে, এটা 441 টাকা দিয়েছে। এর জন্য কিন্তু লোন নিয়েছিল, ধার নিয়েছিল 400 টাকা। অর্থাৎ 400 টাকা ধার নিলে প্রথম বছরের শেষে তাকে দিতে হবে, যদি আমরা উল্টো দিকে হিসাব করি, 400 ইন্টু 100, 5/100, মানে কত হয়ে গেল? 420 টাকা। এবং দ্বিতীয় বছরের শেষে আবার দিতে হবে 105/100, যদি কাটাকাটি করি 21/20, হ্যাঁ 5 দিয়ে কাটলে 5 4 20, 5 40, 5 20, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 4 একে 4, 21 ইন্টু 21, অর্থাৎ এই যে 441টা হয়েছে, সেটা এসেছে কোথা থেকে? না, এই 400 থেকে। এটা ব্যাক দিয়ে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 420 একটার জন্য, একটার জন্য 400, তাহলে টোটাল লোন নিয়েছিল কত? 820। করতে কিন্তু এত সময় লাগবে না, এটা আমার বোঝানোর জন্য তো সময় বোঝানোর জন্য এতটা সময় লেগে গেল। উত্তর হয়ে যাবে 820 টাকা। আশা করি বোঝা গেল। পরের অঙ্ক। 50 people can complete a work in 20 days. 50 জন লোক একটা কাজ 20 দিনে করতে পারে।
কন্ট্রাক্টর হ্যাজ এমপ্লয়েড 35 পিপল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। কন্ট্রাক্টর 35 জন লোককে নিয়োগ করেছিল কাজটা করার জন্য। যদিও however after 12 days he get a notice that he had complete the remaining work within 3 days। 12 দিন পরে সে লক্ষ্য করেছে, মানে দেখলো যে 3 দিনের মধ্যে, আর 3 দিনের মধ্যে তাকে বাকি কাজটা শেষ করতে হবে। How many more people does he have to employ to finish the work? আর কতজনকে নিয়োগ করতে হবে কাজটা কমপ্লিট করার জন্য। এই যে কাজগুলো লেবার এবং ডেজ এবং পিপিল, এইগুলো সব থেকে সুবিধা হয় আমরা যেগুলো মানে বলে থাকি করজ লাগবে, সেই করজ অর্থাৎ 50টা লোক 20 দিন কাজ করবে, মানে আমার লাগবে হচ্ছে মোট 5 দুগুণে 10 আর 2 শূন্য 10 1000, 1000টা রোজ লাগবে। তাহলে 1000 জনকে যদি আমি লাগাই একদিনে হয়ে যাবে, 500 জনকে যদি আমি লাগাই 2 দিনে হয়ে যাবে, 200 জনকে যদি লাগাই 5 দিন লাগবে। অর্থাৎ টোটাল রোজ হচ্ছে আমার লাগবে 1000টা রোজ লাগবে। এবার কি হয়েছে, 12 দিনে 35 জনকে লাগিয়েছিল কাজে। 35 জন কাজ করছিল, 12 দিন কাজ করেছে। তাহলে কতগুলো রোজ কাজ হয়েছে না, 5 বারং 60, 6, 3 বারং 36 আর 6 42। কোনটা ঠিক হলো তো? 42, হ্যাঁ। অর্থাৎ এতগুলো রোজ কাজ হয়ে গেছে, মোট এতগুলো রোজের কাজ আছে। তাহলে কতগুলো রোজের কাজ বাকি ছিল না, 5 5 580টা রোজের কাজ বাকি ছিল। এই 580টা রোজ আমাকে কদিনে শেষ করতে হবে? 3 দিনে শেষ করতে হবে। 3 দিয়ে ভাগ করে দিলে কতগুলো লেবার লাগবে, আমি আর টোটাল লেবার লাগবে কতগুলো সেটা পেয়ে যাব। তাহলে 3 একে 3, 3 একে 3, 4 5 2 3 9 27, 3 তিরিকে 9, 3 তিরিকে 9 এরকম, অর্থাৎ 193.33 এরকম। অর্থাৎ লেবার তো আর ফ্র্যাকশনাল হবে না, অর্থাৎ 194 আমার লেবার মোট লাগবে বাকি দিনগুলোর জন্য। অলরেডি কতগুলো এমপ্লয়েড আছে, কতজন না 35 অলরেডি পিপল কাজ করছে। তাহলে এ থেকে যদি আমি 35 মাইনাস করে দিই, তাহলে 9, 5, 35 তো 4, 9, 159। তাহলে 159 পিপলকে আমাকে আরো এমপ্লয়েড করতে হবে। তাহলে উত্তর হয়ে গেল বি। বোঝা গেল? আশা করি বোঝা গেল। যদি তোমাদের এগুলো ভালো লাগে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমিও ইন্টারেস্ট পাবো নতুন নতুন অঙ্ক দেওয়ার। আমি দিতে থাকবো, যতটা সহজে করা যায়। তোমরা যদি ঠিকঠাক ফলো করতে থাকো, আশা করি তোমাদেরও সুবিধা হবে। পরের অঙ্ক, এ ফ্যানওয়ালা অফারিং এ ডিসকাউন্ট 16% অন ইচ ফ্যান। 16% ডিসকাউন্ট অফার করছে বিক্রির উপরে। ফ্যানওয়ালা ওয়ান টু মিট এ পানওয়ালা, মানে ফ্যানওয়ালা মিট করতে গেছিল পানওয়ালার সঙ্গে। ইন হিজ অ্যাবসেন্স হিজ অ্যাসিস্ট্যান্ট সোল্ড এ ফ্যান 756 at an additional 10% ডিসকাউন্ট। অতিরিক্ত 10% ডিসকাউন্ট দিয়ে ওটাকে 756 ওটাকে ও বিক্রি করেছে। কিসের ওপরে না, সেট দ্য ফ্যানওয়ালা, ফ্যানওয়ালা যে সেট করেছিল তার উপরে। হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস অফ দ্য ফ্যান, ফ্যানটার মার্ক প্রাইস কি ছিল? তাহলে দেখতে হবে যে ফ্যানটা বিক্রি হয়েছে কত দামে। 756 এ বিক্রি হয়েছে। কি দিয়েছে না, 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট দিয়ে 756 এ বিক্রি করেছে। অরিজিনাল দাম কত ছিল না, 756 100 টাকায়
যদি ডিসকাউন্ট 10 টাকা তাহলে কত হয়ে যায়? 90 টাকা। এটা 756 হয়ে গেছে। তাহলে অরিজিনাল যে দাম ছিল বাই 90 এইটা ছিল। এইটার উপরে 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে 756 এ। এবার এই যে দামটা, এটা কি করে আসবে? না 16% যে ডিসকাউন্ট প্রাইস, মার্কের উপর 16% যে ডিসকাউন্ট দিয়েছে, 16% ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে বিক্রি দামটা পানওয়ালা ঠিক করে গেছিল যে দামটা হবে। এই ফ্যানওয়ালা ঠিক করে গেছিল। তাহলে ফ্যানওয়ালা যে দামটা ঠিক করে গেছিল সেটা কত ছিল? না 100 টাকায় 16 টাকা ডিসকাউন্ট, মানে থেকে 16 গেলে 84। তাহলে এই দামটা ছিল মার্ক প্রাইস। ফ্যানওয়ালা 16% ডিসকাউন্ট দিয়ে ও ভেবেছিল এই দামে বিক্রি করব, কিন্তু এ কি করেছে? আরো 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দিয়েছে। তাহলে যদি এটা আমাদের করতে যাই তাহলে কি হবে? 9 দিয়ে কাটাকাটি যাবে, 5 আর 6, 5 আর 7 18, 9 দুগুণে 8 72, 36, 9 10 90, 4 4 শূন্য, শূন্য, 7 হাজার টাকা। এটা ছিল কি? মার্ক প্রাইস। 1000 টাকা ছিল মার্ক প্রাইস। ফ্যানওয়াল 1000 টাকার উপর 60% ডিসকাউন্ট দিয়ে সেই দামে বিক্রি করার প্ল্যান ছিল। ছেলেটা কি করেছে? না যে দামে বিক্রি করার কথা তার উপর ও অ্যাডিশনাল অতিরিক্ত 10% দিয়ে বিক্রি করে দিয়েছে 756 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 1000 মানে সি। এই একটা অঙ্ক কি আছে? এ ডিজনেট গ্রসার ওয়ান্টেড টু সেল মিল্ক অ্যাট কস্ট প্রাইস। দোকানদার, অসৎ দোকানদার দুধ কেনা দামে দুধ বিক্রি করতে চেয়েছিল, বাট হি মিক্সেস উইথ ওয়াটার অ্যান্ড হেয়ার বাই গেন 25%। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নিজে থেকে কোশ্চেন কিন্তু আসে এবং এটা খুব সহজে করা যাবে। না জল মিশিয়ে ও 25% লাভ করেছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য মিক্সচার। এই যদি অঙ্কগুলো থাকে, না 125 হচ্ছে গেইন করার পরে 125, তাহলে 125-এ আমরা এই যদি অঙ্কগুলো থাকলে 125-এ 25 জল, একে হচ্ছে 25/125, 100 হচ্ছে 25 5-এ 5 20, অর্থাৎ 20%। এক লাইনে উত্তর হয়ে যাবে। কিন্তু এইভাবে তো করলে তো আর বোঝা যাবে না কি জিনিসটা হলো। একটুখানি বুঝিয়ে দিই। কিন্তু করতে হবে এইভাবেই। এইভাবে করলেও বুঝতে হবে, বুঝে নিতে হবে একটুখানি। মানে আমি যদি ধরি যে মানে 100 লিটার ও দুধ বিক্রি করেছে সাপোজ 100 টাকায়। এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে রুপিস। তাহলে রেটটা কি? দুধের দামটা কি? না প্রতি লিটার হচ্ছে 1 টাকা, রুপিস 1, রুপিস 1 পার লিটার। দর হচ্ছে 1 টাকা প্রতি লিটার ও বিক্রি করেছে। এবার ও যদি 25% লাভ করতে চায় তাহলে ও তো 100 টাকায় ও তো কেনা দাম 100 লিটার দুধ বিক্রি করেছে কেনা দামেই। তাহলে ওকে বিক্রি আলটিমেট করতে হবে কত দামে? 25% লাভ করতে গেলে 100 ইন্টু 125/100, অর্থাৎ 125 টাকা বিক্রি করতে হবে।
125 টাকা বিক্রি করতে হবে, তবে ওর লাভ হবে। 100 টাকায় কিনে যদি 125 টাকা বিক্রি করে, তবে ওর 25 টাকা লাভ হবে। কিন্তু ও তো বিক্রি করেছে একই রেটে, অর্থাৎ 1 টাকা করে প্রতি লিটারেই ও বিক্রি করেছে। তাহলে ওকে কত লিটার বিক্রি করতে হবে? না, 125 লিটার দুধ বিক্রি করতে হবে। তবে না 1 টাকা করে প্রতি লিটার বিক্রি করলে তবে 125 টাকা পাবে। তাহলে 125 লিটার দুধ যদি বিক্রি করে, তাহলে ও তো কিনেছে 100 লিটার। তাহলে 100 লিটারে কতটা জল মেশাতে হবে? 25 লিটার জল মেশাতে হবে। হলো? তাহলে 100 লিটারের সঙ্গে ও 25 লিটার জল মেশালো। তাহলে কি হলো? মিক্সারটা কত হলো? 125 লিটারের মিক্সার। তার মধ্যে জল আছে কত? 25 লিটার। মিক্সার কত? 125 লিটার ইন্টু 100, মানে হয়ে গেল, কাটাকাটি করলে 25, 5, 5, 20, 20%। অ্যান্সার হয়ে যাবে এ। বোঝা গেল? এইবার হচ্ছে পরের অঙ্কটা দেখি। আচ্ছা, Madan pays income tax at the ratio, at the rate of 10%. না, 10%, আরে ইনকাম ট্যাক্স দিয়েছে। If his income increase 10%, যদি তার ইনকাম 10% বাড়ে এবং ট্যাক্স রেট ইনক্রিজ 15%, ট্যাক্সের হার যদি 15% বাড়ে, ইনক্রিজ টু 15%, মানে 10% যেটা ছিল ওটা বেড়ে 15%, হিজ নেট ইনকাম his net income would be increased by rupees 350। তার নেট ইনকামটা, মানে ট্যাক্স বাদ দিয়ে যেটা, সেটা 350 বেড়েছে। মদনের ইনকাম কত ছিল? তাহলে মদনের যদি 100 টাকা ইনকাম হয়, তাহলে ট্যাক্স দিয়েছে কত? এটা যদি ইনকাম হয় 100 টাকা, ট্যাক্স কত হবে? 100 টাকায় 10 টাকা ট্যাক্স, 10% হারে। এবার তাহলে নেট ইনকাম কত হয়েছে? 90 টাকা। 100 টাকা ইনকাম, 10 টাকা ট্যাক্স, দুটোকে বাদ দিয়ে দিলি আমি হচ্ছে নেট ইনকামটা পাবো। এবার ইনকাম ইনক্রিজ বাই 10%, তাহলে ইনকাম কত হয়ে গেছে? 100 টাকায় ইন্টু 110/100, 100 কেটে গেল, অর্থাৎ 110 হয়ে গেছে। আর ট্যাক্স হয়েছে কত? 15%। তাহলে 110 ইন্টু 15/100, এটা ট্যাক্স ট্যাক্স হয়ে গেছে, অর্থাৎ 15 একে 15, 16, 16.5 কি হয়ে গেছে? এটা হয়ে গেছে ট্যাক্স। তাহলে নেট ইনকাম কত হলো? না, 110 মাইনাস 16.5, বিয়োগ করলে 5, 3, 9, ঠিক হলো তো? 6, 57.1, 9, 11, ঠিক আছে। অর্থাৎ 93.5 হলো কি নেট ইনকাম। তাহলে কত টাকা বাড়লো? না, 3 টাকা 50 পয়সা, 3.5 বেড়েছে। 3.5 যদি বাড়ে, তাহলে ওর মদন ইনকাম কত ছিল? 100 টাকা ছিল। মদন ইনকাম যদি 100 টাকা থাকে, তাহলে 3.5 বেড়েছে, অর্থাৎ, কিন্তু মদনের ইনকাম বেড়েছে কত? অরিজিনাল 3.5, তাহলে 3.5 বাড়লে 100 টাকা, একে বাড়লে কত হচ্ছে? 100/3.5, আর 350-এ বাড়লে কত হচ্ছে? 100 ইন্টু 350/3.5,
শূন্যটা তুলে দিলে এখানে একটা শূন্য বসে গেল, 35, 10, তাকের গায়ে 1, 2, 3, 4, 10,000 টাকা। মানে এইখানটাতে তো এত ডিটেলসে করলে হবে না, এত বড় করে পরীক্ষায় করার জন্য শুধু এই দিকের অংশটাকেই আমাকে বুঝে নিয়ে বসিয়ে করতে হবে। 100/3.5, 3.350। তাহলে উত্তর কত হয়ে গেল? না, উত্তর হয়ে গেল বি, 10,000 টাকা। এর পরের অঙ্ক হচ্ছে 10। এটা খুব ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট এজ অফ অরুণ দীপক 14 ইয়ার্স। অরুণ আর দীপকের প্রেজেন্ট এজের ডিফারেন্স হচ্ছে 14 বছর। আর 7 years ago, 7 বছর আগে, the ratio of their age was 5:7। অর্থাৎ তাদের বয়সের অনুপাত ছিল 5:7 রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য দীপকের প্রেজেন্ট এজ কত? এখানে বুঝতে হবে যে ওদের যে প্রেজেন্ট রেশিও আছে, হ্যাঁ এখানে একটা কথা বলার হচ্ছে, এই যে ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট এজ অফ অরুণ আর দীপক, এটা 14 বছর, এখনো 14 বছর, 7 বছর আগেও ছিল 14 বছর। তাহলে 7 বছর আগে ওদের ডিফারেন্স, একজনের 5 হলে এটা হচ্ছে কে, অরুণ। অরুণ 5 হলে দীপক 7। তাহলে ওদের ডিফারেন্স কত হচ্ছে? 2 বছর, 2। তাহলে 2 মানে কত? 2 মানে 14। তাহলে 1 মানে হচ্ছে 7। তাহলে 7 বছর আগে বয়স কত ছিল? 7 × 5 = 35, আর 7 × 7 = 49। বুঝা গেল? এটা যদি আমি 5:7 আছে, যদি আমি 5 আর 7 ধরি, তাহলে এর থেকে কত বড়? 2 বড়। কিন্তু অ্যাকচুয়ালি 2 বড় নয়, অ্যাকচুয়ালি 14 বড়। তাহলে 2 সমান 14 মানে 1 সমান কত? 7। তাহলে এটা 1 সমান 7 হলে 5 সমান 35, 7 সমান 49, 7 দিয়ে গুণ হয়ে গেল। অর্থাৎ 7 দিয়ে যদি আমি দুটোকে গুণ করি, 7 × 5 = 35, আর 7 × 7 = 49 হলেই তবেই এদের ডিফারেন্সটা 14 ইয়ার্স হচ্ছে। ডিফারেন্স যদি 14 ইয়ার্স হয়, তাহলে একটাকে 35 হতে হবে, একটাকে 49 হতে হবে, তবেই অনুপাত সেটা থাকবে। এটা কবেকার? 7 ইয়ার্স আগে ছিল। দীপকের প্রেজেন্ট রেট জানতে চেয়েছে, দীপকের এইটা, দীপকের তাহলে 49 হচ্ছে 7 বছর আগে, তাহলে প্রেজেন্ট কত হয়ে যাবে? 49 প্লাস 7, তাহলে হয়ে গেল 6, 5, 56 বছর হয়ে গেল দীপকের প্রেজেন্ট এজ, অর্থাৎ 10 এ। আশা করি বোঝা গেল। পরের অঙ্ক। The age of Ranjana and Rakhi are in the ratio 15:17. The ages of Ranjana and Rakhi, আর রাখির বয়সের অনুপাত হচ্ছে কত? না, 15:17। আফটার 6 ইয়ার্স, 6 বছর পরে ওদের অনুপাত কত হচ্ছে? না 9:10। হোয়াট উইল বি এজ অফ রঞ্জন আফটার 6 ইয়ার্স? 6 বছর পরে কত হবে? এখন এই যে অঙ্কটায় যদি আমি সহজে করতে চাই, তাহলে একটা জিনিস করতে হবে। এই যে 15 ছিল, এটা 17 হয়েছে। এই 15 ছিল, একজনের 17 ছিল, এটা 9, এটা 10। তো আমাকে এমন একটা রেশিও বের করতে হবে যেটাতে, যেহেতু দুজনের বৃদ্ধিটাই সমান, মানে 15টা যদি 16 হয়, 17টা 18, 1 বছর, তাহলে 1 সমান 6 বছর, এরকম। অর্থাৎ দুজনেরই যেন সমান সমান বাড়ে, সেটা করতে হবে। তার জন্য একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে, এর যে ডিফারেন্সটা, তাকে এইটা দিয়ে গুণ করব। আমি তো রেশিওতে যত খুশি দিয়ে গুণ করতে পারি, রেশিও সেম থাকবে। আর এর যে ডিফারেন্সটা, সেটা দিয়ে একে গুণ করব। অর্থাৎ রেশিওটা, নতুন রেশিওটা হয়ে যাবে, এর ডিফারেন্স কত? 1। এই দুটোকে 1 দিয়ে গুণ করলে সেম রয়ে গেল,
15:17 রয়ে গেল। আর এদের যে ডিফারেন্সটা কত? 2। এই 2 দিয়ে এই দুটোকে গুণ করব। এটা কত হয়ে গেল? 18:20। তাহলে বাড়লো কত? এটাও 3 বাড়লো, এটাও 3 বাড়লো। তাহলে 3 বাড়লো কেন? না 6 বছর পরে। তাহলে 6 বছর পরে এখানে 3 দেখাচ্ছে, কিন্তু এটা যদি 6 মানে এগুলো 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 3 সমান যদি 6 বছর হয়, হ্যাঁ, তাহলে 18 সমান কত? 6/3 ইন্টু 18। 3 সমান যদি 6 হয়, 20 সমান কত? একই ব্যাপার, 6/3 ইন্টু 20, অর্থাৎ 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 36, এটা হয়ে যাচ্ছে 40। হ্যাঁ, তাহলে 6 বছর পরে কার বয়স চেয়েছে? রঞ্জনা, মানে প্রথমটা। তো বয়স হয়ে যাবে কত? 36 ইয়ার্স। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? ডি। এটা বোঝা গেল যে রেশিওতে আমি যদি এইটাকে সমান রাখতে চাই, কিছু বছর পরে যেটা দুজনেরই বেড়েছে সেটাকে সমান রাখতে চাই, এটাই যে হলো, এটাও 3 বাড়লো, এটাও 3 বাড়লো। মানে যদি আমি এখনকার বয়স একজনের 15 ধরি, মানে আমাকে ধরতে হবে এটা থেকে আমি কি বলতে পারি, এইখানটা থেকে আমি কি বলতে পারি সেটা একটু বুঝে নিতে হবে। এইখানটা থেকে এইটা বলতে পারি যে প্রেজেন্টে রঞ্জনার বয়স যদি 15 বছর হয় এবং রাখির বয়স যদি 17 বছর হয়, আবার কিছুদিন পরে, কিছু সাল পরে রঞ্জনার বয়স 18 বছর হয়, রাখির বয়স 20 বছর হবে। কত বছর পরে? না 3 বছর পরে। কিন্তু এখানে আছে 6 পরে এটা হচ্ছে, অর্থাৎ 2 দিয়ে 3 দুগুণে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 3 সমান হচ্ছে 6 বছর। 3 সমান 6 বলে 1 সমান 2, তাহলে প্রতিটা 1 মানে 2 করে হয়ে যাবে। তাহলে আগে কত ছিল? 30 ছিল, এর 34 ছিল, 6 বছর পরে এর হয়ে গেছে 36 হয়ে গেছে, আর এর 40 হয়ে গেছে। প্রথমে এটা ছিল রঞ্জনা, এটা ছিল রাখি, তখন এটা রঞ্জনা হয়েছে, এটা রাখি হয়েছে। আশা করি বোঝা গেছে। বোঝা না গেলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যদি এগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবে। চলে যাই পরের অঙ্কে। হ্যাঁ, কি আছে? Warner decided to donate 12% of his salary to an orphanage. On the day of donation, she changed her mind and donate rupees 2400, which is 125% of he decided earlier. প্রথমে কি ডিসাইড করেছিল? না তার স্যালারির 12% সে ডোনেট করবে। পরবর্তীকালে সে ডিসিশন চেঞ্জ করলো এবং ডোনেট করলো 2400 টাকা, যেটা তার আগে যা করার কথা ছিল তার 125%। তাহলে এই যে 2400 টাকা যেটা ডোনেট করেছে, সেটা 125% আগে যা ডোনেট করার কথা ছিল তার। তাহলে আগে কত ডোনেট করার কথা ছিল? না ইন্টু 100/125। তাহলে 125 হলে 100, 1 হলে কত, 2400 হলে কত? এইটা কি? এটা ও ডোনেট করার কথা ছিল। এটা কি ছিল? না এটা ছিল তার স্যালারির 12%। স্যালারির 12% ছিল এইটা। তাহলে স্যালারিটা কত ছিল? ইন্টু 100/12। যদি আমি করে দেখাতে চাই, 12 টাকা হলে 100, 1 টাকা হলে 100/12, আর এই টাকাটা হলে ইন্টু এইটা। ঠিক আছে? অর্থাৎ এইটা ছিল তার স্যালারি। আমাকে পরীক্ষার সময় শুধু এইটুকু জিনিসই লিখতে হবে।
লিখে এটা কাটাকাটি করতে হবে, করে অ্যান্সারটা বসাতে হবে। 25 5 125, 25 4 100, 4 3 12, 3 8 24, 5 দিয়ে 5 1 5, 5 16 80, অর্থাৎ 16000। 16000 অ্যান্সার হয়ে গেল বি। এটা ছিল তার অরিজিনাল ইনকাম। আশা করি বুঝতে পারা গেছে। চলে যাই পরের অঙ্কে। একটা খুব ভালো অঙ্ক, বুঝে করলে তবেই এটা সম্ভব হবে সহজে করা। A project can be completed by 2 men and 5 women in 8 days, while 4 men and 6 women complete the same in 5 days. How many men required to complete the project in 4 days? এখানে একটা জিনিস দেখো, এই যে 4 days যে কাজটা কমপ্লিট করতে হবে, হাউ মেনি মেন, মেনেতে আমাকে কত মেনেতে কমপ্লিট করতে পারবে, মানে কতজন লোক 4 দিনে কমপ্লিট করতে পারবে। আচ্ছা, এখানে কি বলেছে? 2 men 5 women কি করে 8 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে একদিনে কত করে? 8 দিনে পুরোটা করে। তাহলে একদিনে করে কত? 1/8 অংশ। ঠিক আছে? আর 4 জন মেন আর 6 জন ওমেন একদিনে করে কত? না 1/5 পার্ট। এখানে আমি ওম্যানটাকে সমান করে দেবো, কারণ আমাকে মেন দিয়ে বের করতে হবে। মেন দিয়ে যেহেতু বের করতে হবে, ওম্যানটাকে সমান করব। এটা কত আছে? 6 ওম্যান, এটা আছে 5 ওম্যান। তাহলে একে আমি যদি 6 দিয়ে গুণ করি, তাহলে 30 এলসিএমটা হয়ে যাবে। এলসিএম বের করে করা যায়, বা নিয়ারেস্ট যেটা এর ওম্যানটা দেখে গুণ করে দিই যদি, তাহলে যদি 6 দিয়ে গুণ করি, অর্থাৎ 12 জন মেন 30 জন ওম্যান একদিনে করে কত অংশ করে? 6/8, অর্থাৎ 3/4, 2 3 6 2 4, 3/4 অংশ হয়ে গেল। এই 6 ওম্যান আছে বলে আমি পুরো এটাকে 6 দিয়ে গুণ করে দিলাম। যদি 6 গুণ আমি লাগাই, মানে কাজে লাগানো হয়, অর্থাৎ 12 জন লোক 30 জন ওম্যান, কত অংশ হবে? 6 গুণ কাজ হবে একদিনে, 6/8 অংশ হয়ে যাবে, তাহলে 3/4 অংশ হবে। আবার এই লাইনটাকে যদি আমি, এইটা যেটা দ্বিতীয় কন্ডিশনটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, অর্থাৎ 20 জন মেন আর 30 জন ওম্যান একদিনে করে কত? 5 দিয়ে গুণছি, 5/5 মানে 1 অংশ, পুরো কাজের একটা কাজ। অর্থাৎ 12 জন লোক 30 জন মহিলা একদিনে করে 3/4 অংশ, 20 জন লোক 30 জন মহিলা করে 1 অংশ। তাহলে এই যে বেশি কাজটা, এখানে তো ওমেন তো সেম আছে, তাহলে নিশ্চয়ই এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এই যে 8 জন মেন, মানে 20 থেকে 12 বাদ দিলে যে 8 জন মেন ওরা একদিনে করবে যে বেশি কাজটা হয়েছে, অর্থাৎ কত? 1 মাইনাস 3/4, অর্থাৎ 1/4 অংশ। তাহলে 1/4 অংশ কাজ একদিনে করে কজন? 8 জন। ঠিক আছে? আর তাহলে 8 জন মেন 1/4 অংশ না করে যদি 1 অংশ পুরো কাজটা করে, তাহলে কদিন লাগবে? 4 দিন। না, 1/4 অংশ করতে যদি 1 দিন লাগে, তাহলে একজন করতে 1 অংশ করতে কদিন লাগবে? 4 দিন লাগবে।
তাহলে 8 জন মেনের 4 দিন লাগবে একটা কাজ করতে। এবার দেখতে হবে আমার কি দিয়েছে। এখানে প্রশ্নটাতে 4 দিনই দেওয়া আছে। যার ফলে উত্তরটা সাথে, সাথে বেরিয়ে গেল 8 জন মেন। যদি এটা 4 দিনে না দিয়ে 2 দিনে বলা থাকতো তাহলে 8 দুগুণে 16 জন হয়ে যেত। হ্যাঁ? যদি আরো বেশি থাকতো যত মানে আমার লাগছে হচ্ছে 8 ইনটু 5 40 টা। আমি যেটা আগে বলেছিলাম একটা অঙ্কে যে কটা লেবার লাগছে, কটা রোজ লাগছে অর্থাৎ 8 ইনটু 4 এই হচ্ছে টোটাল আ এ আমার টোটাল লেবার লাগবে। এখানে বলেছে 4 দিনে করতে পারে। 4 দিয়ে ভাগ হয়ে গেল। যদি এটা অন্য কোনো দিনে বলতো আমাকে সেটা দিয়ে ভাগ করতে হতো। অর্থাৎ 8 হয়ে গেল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এবার আসছি পরের অঙ্কে। The difference between the present age of Ram and Kush is 22 years. The difference between present age of Ram and Kush এর বর্তমান বয়সের ডিফারেন্স হচ্ছে 22 বছর and 4 years hence the age of Ram will be double age of Kush. 4 বছর পরে রামের বয়স কুশের বয়সের দ্বিগুণ হবে। What is the average of present age of Ram and Kush? রাম and কুশের বর্তমান বয়সের প্রেজেন্টের অ্যাভারেজ কত? এই অঙ্কটা খুব সহজে করা যাবে। তার আগে নরমালি কিভাবে করবে সবাই আমি মানে সবাই যেভাবে করবে সেটাই আমি করি। প্রথমে ধরতে হবে রামের বর্তমান বয়স x বছর, রামের প্রেজেন্ট এজ x বছর, কুশের প্রেজেন্ট এজ y বছর। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী কি হয়ে যাচ্ছে x মাইনাস ওয়াই সমান 22। 4 বছর পরে রামের বয়স হবে x প্লাস 4 এবং কুশের বয়স হবে y প্লাস 4 এবং বলছে যে রামের বয়স এটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ x প্লাস 4 ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই প্লাস 4। এর দ্বিতীয় কন্ডিশন, এই একটা কন্ডিশন করে আমাকে করে এক পাতা করে অ্যান্সারটা বেরোবে। কিন্তু না, এইভাবে করলে হবে না। কিভাবে করতে হবে এটা আগে মুছে দিই। এইভাবে করলে তো অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, কি বলছে না রাম কুশ থেকে 22 বছর বয়সের ডিফারেন্স হচ্ছে 22 বছর। আচ্ছা, এখন যদি রাম আর কুশের বয়সের ডিফারেন্স 22 বছর হয়, 4 বছর পরে রাম আর কুশের বয়সের ডিফারেন্স কত হবে? 22 বছরই হবে। ডিফারেন্সটা 22 বছরই হবে। অর্থাৎ যদি এইটা রাম হয়ে থাকে, কে বড়? রাম উইল বি দ্য ডাবল। রাম বড়। এটা যদি কুশ হয়ে থাকে, হুম? এটা যদি কুশের বয়স যদি এই এতটা হয়ে থাকে, হ্যাঁ? আর এর বয়স কত? ওর বাবা! এর বয়স হচ্ছে এইটা, অর্থাৎ এতটা। এটা হচ্ছে রাম। আমাদের কি বলছে যে এর ডিফারেন্সটা হচ্ছে 22 বছর এবং আরেকটা কি বলছে এর থেকে হচ্ছে এ ডবল। এর থেকে রাম হচ্ছে তখন ডবল হয়ে যাবে। অর্থাৎ সবটাই বলছে কিন্তু 4 বছর পরে। 4 বছর পরে এর বয়স যদি এতটুকু হয়, কুশের বয়স, তাহলে রামের বয়স হয়ে যাবে এতটা এবং এ হবে এতটা বড়। ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেহেতু এইটা হচ্ছে এর ডবল হচ্ছে এইটা, তাহলে এইখানে এটা এর 22 হয়ে গেলে এটাও 22 হবে। ডবল তো। 22 হলে এটাও 22 হয়ে যাবে। তাহলে 4 বছর পরে আফটার 4 বছর কুশের বয়স হবে 22 বছর আর রামের বয়স হবে কত বছর? 44 বছর। তারপরে প্রেজেন্ট এজ, এটা 4 বছর পরে। তাহলে প্রেজেন্ট কত? 4 কমে যাবে। 4 কমে গেলে এটা হয়ে গেল 18 বছর। এটা হয়ে গেল 40 বছর।
ওদের অ্যাভারেজ কত? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 58/2 ইকুয়াল টু 2 দুগুণে 4, 5 1 2 9 18, 29 অ্যান্সার হয়ে গেল। এক লাইনের অঙ্ক, কিন্তু এটা যদি আমি এইভাবে না করতে পারি, ছবিটা না বুঝতে পারি, তাহলে অনেক বড়। নাকি না যে ছোট একজনের বয়স এই 22 বছর, এই একজনের যতটা বয়স, হ্যাঁ, এ ওর থেকে 22 বছরের বড় এবং এর ডবল। তো 22 বছরের বড় যদি ডবল হয়, তাহলে এটা 22 বছর, তাহলে এটাও 22, তাহলে এর নিশ্চয়ই 44 বছর বয়স, এর 22 বছর বয়স, তাই না? ডবল হয়েছে, তাহলে 22 44 সহজেই হয়ে গেল 29। চলে আসি পরের অঙ্কে। bonus sold an article for rupees 15,000. Had he offered 10% on selling price, he would have earned profit 8%. What was the cost price? মনোজ একটা বিক্রি করেছিল হচ্ছে 15,000 টাকায়, এবং যদি ও মানে 10% ডিসকাউন্ট দেয়, দেওয়ার পরেও ও 8% প্রফিট করবে, তাহলে কেনা দাম কত? তাহলে 15,000 টাকায় বিক্রি করেছে, যদি 10% ডিসকাউন্ট দেয়, তারপরেও 8% লাভ হবে, তাহলে কেনা দাম কত? খুব সিম্পল, ব্যাকে চলে যেতে হবে। 15,000 টাকা বিক্রি দাম, 10% ডিসকাউন্ট দিলে কত হবে? 10% ডিসকাউন্ট দেয়, সরি, সোল্ড তো 15,000, 10% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এই 10% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে হয়ে যাবে ইন্টু 90/1000, অর্থাৎ 15,000, শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, শূন্য শূন্য, 5,000, 13,500, 13,500 তো যদি বিক্রি করে, তাও 8% তার লাভ হয়ে থাকবে। অর্থাৎ 13,500 যদি বিক্রি হয়, তাও তার 8% লাভ হবে। তাহলে কেনা দাম কত? ইন্টু হয়ে যাবে 100/108, অর্থাৎ 108 যদি বিক্রি করে, কেনা দাম 100 টাকা। 1 যদি বিক্রি করে, কেনা দাম 100/108 টাকা। 13,500 যদি বিক্রি করে, তাহলে কত? 100/108 ইন্টু 13,500। তো এটা যদি আমাকে কাটাকাটি করতে হয়, তাহলে কত হবে রে বাবা? 4 দিয়ে যদি কাটি, 4 5 25, এটা 4 দিয়ে গেলে 4 দুগুণে 10, 10 7 28, ঠিক আছে। 9 দিয়ে যাবে, 5 6 7 8 9, 9 দিয়ে চলে যাবে, 9 3 27, 9 একে 9, 9 এখানে 10, 9 5 45, 1 2 3, এটা হয়ে গেল 5, 500, 25 5 125, 0 0। তাহলে কেনা দাম ছিল 12,500। অর্থাৎ 12,500 যদি কেনা দাম হয়, তাহলে তার 8% বিক্রি প্রফিটে হয়ে বিক্রির দাম হয়ে যাবে 13,500, এবং সেই 13,500টা কি হচ্ছে, যে দামে বিক্রি করেছে তার 10% ডিসকাউন্ট দেয়, অর্থাৎ 15,000 যদি তার বিক্রি দাম হয়, তাহলে অ্যান্সার হয়ে গেল 13,500, অর্থাৎ এই এই সরি সরি, এটা নয়, 12,500, অর্থাৎ এরটা উত্তর হয়ে গেল। তো আজকে এখানেই শেষ করছি, অনেকক্ষণ লম্বা হয়ে গেল। আমি আবার পরের ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং কমেন্ট করে জানাবে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। যদি কিছু ডেসক্রিপটিভ আরো বলতে হবে, কি ধরনের অঙ্ক চাইছো সেগুলো জানাবে, আমি সেই মতো দেবো। আমি সব রকম অঙ্ক দিতে থাকবো,
তোমরা ফলো করো। আশা করি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এটা অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ।